গুড মর্নিং স্টুডেন্টস, মার্টিন লুথার কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা মেন্ডেলের প্রথম সূত্র এবং এর যে ব্যতিক্রমগুলো সেগুলো আমরা দেখেছি। তো সেখানে আমরা দেখেছি তিনটা ধরনের ঘটনা যা কিনা মেন্ডেলের প্রথম সূত্রকে সমর্থন করে না, সেখানে ব্যতিক্রম দেখায়। একটি ছিল অসম্পূর্ণ প্রকটতা, আরেকটা ছিল হচ্ছে সমপ্রকটতা, এবং সবার লাস্টে লিথাল জিনের উপস্থিতি বা মারণ জিন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা মেন্ডেলের সেকেন্ড সূত্র, যেটা সেকেন্ড ল, সেটা সম্পর্কে জানবো কিছুটা পুনরায়, এবং সেকেন্ড সূত্রের কিছু ব্যতিক্রম আছে, সেখান থেকে কিছু টপিক দেখব। চলো শুরু করি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে আমরা দেখেছিলাম যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। অর্থাৎ আমরা সেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম। দুই জোড়ার মধ্যে প্রথম জোড়া ছিল হচ্ছে গোল এবং কুঞ্চিত, এবং পরের জোড়াটা ছিল হচ্ছে হলুদ এবং সবুজ, অর্থাৎ রং। একটা হচ্ছে আকার জনিত এক জোড়া বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে কালার জনিত এক জোড়া বৈশিষ্ট্য। তো এরকম দুইটা বিপরীত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস করানো হয়েছিল, তখন আমরা দেখেছিলাম মূলত গোল এবং হলুদ এবং কুঞ্চিত সবুজ এই দুটার মধ্যে যখন আমরা ক্রস করাই, তখন আমরা দেখলাম প্রথম বংশধরের সবগুলো জীবই হচ্ছে সংকর গোল এবং হলুদ বীজ, অর্থাৎ সেখানে হ্যাটারোজাইগাস কন্ডিশন ঠিকই ছিল, কিন্তু প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছিল। পুনরায় আমরা যখন F2 জেনারেশন করি, অর্থাৎ F1 জেনারেশনকে যখন প্যারেন্ট হিসেবে নিয়ে, অর্থাৎ গোল হলুদের মধ্যে যখন F1 এর যেই জেনারেশন সেটাকে নিয়ে যখন আবার পুনরায় ক্রস করি, তখন আমরা দেখি যে প্রত্যেকটা কিন্তু পৃথক পৃথক হয়ে গ্যামেটে প্রবেশ করেছে। অর্থাৎ এখানে চার ধরনের গ্যামেট তৈরি হয়েছে। একটি হচ্ছে আর বিগ ওয়াই, আরেকটি হচ্ছে বিগ আর স্মল ওয়াই, দেন স্মল আর বিগ ওয়াই, দেন স্মল আর স্মল ওয়াই। ঠিক একইভাবে মেল গ্যামেট, সেটাও ঠিক এরকম চারটা গ্যামেট তৈরি হয়েছে। অর্থাৎ দেখা গিয়েছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রানুসারে আমরা যেটা দেখেছিলাম যে একেবারে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে ভিন্ন ভিন্ন জননকোষে এই বৈশিষ্ট্যগুলো প্রবেশ করবে, ঠিক তাই হয়েছে। এবং এর ফলশ্রুতিতে দেখা গিয়েছিল যে এই যেই বৈশিষ্ট্য, এগুলো কিন্তু একটুও নষ্ট হয়ে যায়নি, বরং হচ্ছে জননকোষ সৃষ্টির ফলে যে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র এবং স্বাধীনভাবেই বিন্যস্ত হয়েছে, সেটাও কিন্তু ফুটে ওঠে এই ফিনোটাইপিক যেই ফলাফল সেটার উপরে। যেমন এখানে গোল হলুদ 9টি হওয়া সত্ত্বেও গোল সবুজ কিন্তু 3টি হয়েছে, অর্থাৎ গোলের সাথে কিন্তু সবুজ ক্যারেক্টারটা চলে এসেছে। আবার একইভাবে কুঞ্চিতর সাথে কিন্তু হলুদ ক্যারেক্টারটা চলে এসেছে 3টি, এবং কুঞ্চিত সবুজ সেখানেও কিন্তু একটি পাওয়া গিয়েছে। অর্থাৎ দ্বিতীয় বংশধরে দেখা গিয়েছে যে প্রত্যেকটা নতুন করে বৈশিষ্ট্য চলে এসেছে, যা কিনা প্রমাণ করে যে আসলেই মেন্ডেলের যেই সূত্রানুসারে যে দ্বিতীয় প্রজন্মে, অর্থাৎ F1 জেনারেশনগুলোর মধ্যে যদি ক্রস করানো হয়, গ্যামেটগুলো একেবারে জোড়া ভেঙে স্বতন্ত্রভাবে বিন্যস্ত হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। তো আমাদের মেন্ডেলের এই সেকেন্ড সূত্রের কিছু ব্যতিক্রম নিয়ে আজকে পড়ব। তো সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দুইটা জিনিস। একটা হচ্ছে খুব সহজেই আমরা বুঝতে পারবো যে এই যে অনুপাত, যেটা হচ্ছে 9:3:3:1, এই জিনিসটা থাকবে না। অর্থাৎ সেখানে গ্যামেটটা ঠিকমতো গেলেও, মেন্ডেলের সেকেন্ড সূত্র অনুসারে গ্যামেটটা ভিন্ন ভিন্ন বসে গেলেও দেখা যাবে যে অনুপাতটা ঠিকমতো থাকবে না। আবার আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে সবসময় এই সংকর বৈশিষ্ট্য যখন থাকবে, তখন হেটারোজাইগাস কন্ডিশনে অলওয়েজ হচ্ছে ডমিনেন্ট ক্যারেক্টারটা প্রকাশিত হবে না। এই দুইটা জায়গা আমরা খেয়াল করব যে এই যে ব্যতিক্রম যেগুলো আমরা একটু পরেই বলবো, এই দুইটা জায়গায় ব্যতিক্রম চলে আসবে। তো চলো দেখি ব্যতিক্রমগুলো আসলে কি কি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম, সেখানে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিপূরক জিন। মূলত এখানে তোমাদের বইয়ের যেই ব্যাপারটা, সেটাই এখানে আমি সরাসরি নিয়েছি, যাতে বই দেখে যখন পড়বে তখন জিনিসটা সহজ হয়। দেখো এখানে সুন্দরভাবে তোমাদের বইতে উপস্থাপন করা হয়েছে যে অনুপাতটা কিন্তু 9:7 হয়ে গিয়েছে।
এবং আমরা যখন জিনতাত্ত্বিক ব্যাখ্যা যাব তখন কিন্তু F1 জেনারেশনের যেই ঘটনাটা সেটাও কিন্তু বলবো। তো আসলে পরিপূরক জিনটা আসলে কি, কেন এই ব্যতিক্রমটা হচ্ছে সেটা আগে বলে নিই। পরিপূরক জিন হচ্ছে সেই সকল জিন যার ভিন্ন ভিন্ন লোকাস্তে উপস্থিত থেকেও যখন দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুইটাকে পরস্পরের পরিপূরক জিন বলে। আমরা জানি যে প্রত্যেকটা জিনই কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, এবং জোড়ায় জোড়ায় থাকার জন্য ক্রোমোজোমের যেই লোকাস, সেই লোকাসটা কিন্তু মানে একই ধরনের লোকাস থাকে। এই দুইটা ক্রোমোজোম যদি এরকম থাকে, দেখা যায় যে এইটার যেই পজিশন ঠিক সেম পজিশনে কিন্তু একই জোড়ার অন্য জিনটা কিন্তু উপস্থিত থাকে। এদেরকে অ্যালিল বলা হয়, অর্থাৎ লোকাসটা কিন্তু সেম দুইটা ক্রোমোজোমের। কিন্তু যদি দেখা যায় যে এইখানের যেই লোকাস, এইটার সাথে অন্য আরেকটা পজিশন, অর্থাৎ এই লোকাসে থাকা কোনো একটা জিন, অর্থাৎ ভিন্ন লোকাসে থাকা অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতি যখন জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন সেই জিন দুইটাকে বলা হয় পরিপূরক জিন, এবং এই অবস্থাটাকে বলা হয় সহপ্রকটতা। এই অবস্থাটাকে বলা হয় হচ্ছে সহপ্রকটতা। উদাহরণ হিসেবে এখানে হচ্ছে ল্যাথিরাস অডোরেটাস নামক একটা মিষ্টি মটর গাছের প্রজাতি নেওয়া হয়েছে, যেখানে কিনা সাদা ফুল বিশিষ্ট দুইটা আলাদা স্ট্রেইন পাওয়া যায়। এই স্ট্রেনগুলোর মধ্যে যখন সংকর করানো হয় তখন দেখা যায় F1 জেনারেশনে নর্মালি হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ হওয়ার কথা, কিন্তু এখানে মূলত সহপ্রকটতার জন্য F1 জেনারেশনের সবগুলা ফুল কিন্তু সাদা না হয়ে দেখা যায় বেগুনি রং হয়ে গিয়েছে। কিন্তু F2 জেনারেশনে বেগুনি এবং সাদা ফুলের অনুপাত হয়ে দাঁড়ায় তখন আবার 9:7, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে সমর্থন করে না। তো আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যার জন্য সাধারণত সাদা ফুল বিশিষ্ট দুইটা যে জিনোটাইপ সেটা আমরা লিখেছি এখানে। একটির হচ্ছে বিগ এ স্মল বি, আরেকটা হচ্ছে স্মল এ বিগ বি। এটার কারণ হচ্ছে এখানে এ জিনটি হচ্ছে মূলত হচ্ছে বি জিনের একটি পরিপূরক জিন। এ জিন আর বি জিন কিন্তু দুইটা লোকাসে অবস্থান করছে, কিন্তু একটা রং অর্থাৎ সাদা রং সেইটাকেই সে রিপ্রেজেন্ট করতেছে। এই কারণে এ এবং বি জিন দুইটাকে বলা হয় পরিপূরক জিন। আর যখনই দেখা যায় যে এ আর বি এই দুইটা যখন একত্রে প্রকট অবস্থায় থাকবে, তখনই শুধুমাত্র দেখা যাবে যে বেগুনি বর্ণের, অর্থাৎ ফুলের রংটা কিন্তু তখন শুধুমাত্র বেগুনি হবে। এই জায়গায় আমরা দুইটা সাদা বর্ণের ফুল নিয়েছি, কারণ এখানে কিন্তু বিগ এ থাকলেও বিগ বিটা অনুপস্থিত, এই কারণে এই ফুলটার রং হয়েছে সাদা। একইভাবে এখানে স্মল এ এবং বিগ বি এটাও সাদাকে রিপ্রেজেন্ট করতেছে, কারণ এখানে একটা অ্যাটলিস্ট বিগ এ উপস্থিত নাই। যদি অ্যাটলিস্ট একটা বিগ এ যদি উপস্থিত থাকতো তাহলে সেটা কিন্তু বেগুনি বর্ণ ধারণ করতো। অর্থাৎ আমরা যদি বেগুনি বর্ণের ফুলের কথা বলি তাহলে কিন্তু সেটাতে অ্যাটলিস্ট একটা বিগ এ একটা বিগ বি থাকতেই হবে, আদারওয়াইজ ফুলটি কিন্তু সাদা হয়ে যাবে। এই কারণেই এ আর বি এই জিন দুইটা এখানে পরিপূরক জিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো চলো আমরা জিনতাত্ত্বিক ব্যাখ্যায় চলে যাই এবং সেখানে দেখি আসলে কি ঘটনাটা ঘটেছে। এখানে দেখো আমরা প্যারেন্ট হিসেবে যেটা বলেছি যে সাদা ফুলযুক্ত যেই মিষ্টি মটর বিগ এ স্মল বি এটা, এবং একইভাবে স্মল এ বিগ বি বিশিষ্ট যেই সাদা ফুলযুক্ত মিষ্টি মটর সেই দুইটা প্রজাতি নিয়েছি। এবং এদের মধ্যে যখন ক্রস হয় তখন যে দেখা যায় দুই ধরনের গ্যামেট তৈরি হয়। এখানে যে গ্যামেটগুলো সবগুলোই হচ্ছে এখান থেকে আসে, এই একটা বিগ এ এবং স্মল বি। এখান থেকে যেই গ্যামেটগুলো আসে এগুলো সবগুলোই স্মল এ এবং বিগ বি সম্মিলিত গ্যামেট। তো এখানে ক্রস করানোর ফলে যেই প্রথম জেনারেশন যেটা আসছে, যে বিগ এ স্মল এ বিগ বি স্মল বি,
অর্থাৎ এখানে কিন্তু অ্যাটলিস্ট একটা বিগ এ একটা বিগ বি উপস্থিত। এই কারণে এই ফুলগুলো সবগুলোই কিন্তু বেগুনি বর্ণ ধারণ করেছে এই পরিপূরক জিনের উপস্থিতির জন্য। যেহেতু আমরা জানি যে এ জিন আর বি জিন একটা হচ্ছে একটার পরিপূরক জিন, এবং দুইটা জিন যখন প্রকট অবস্থায় থাকবে পরিপূরক জিন দুইটা, তখন জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবং বিগ এ এবং বিগ বি দুইটাই হচ্ছে একত্রে বেগুনি রঙের জন্য দায়ী জিন। যদি একটিও অনুপস্থিত থাকে তখন কিন্তু বেগুনি রঙটা প্রকাশ পায়নি, যা কিনা আমরা প্যারেন্ট ফুলগুলোর ক্ষেত্রে দেখেছি। কিন্তু F1 জেনারেশনে এসে যখনই আমি দেখলাম যে প্রত্যেকটা প্রজাতির মধ্যে F1 জেনারেশনে উৎপন্ন প্রত্যেকটা প্রজাতির মধ্যে অ্যাটলিস্ট একটা বিগ এ এবং একটা বিগ বি উপস্থিত, এ কারণে সবগুলো ফুলই কিন্তু বেগুনি ফুল কালারের হয়ে গিয়েছে, অর্থাৎ বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর উৎপন্ন হয়েছে। এ কারণেই এখানে বিগ এ এবং বিগ বিকে বলা হয় একটি আরেকটির পরিপূরক জিন। পরবর্তীতে মেন্ডেলের যেই সেকেন্ড লতে যেটা বলেছিলাম যে প্রথমে দেখা যাবে যে হ্যাটারোজাইগাস কন্ডিশনে থাকলেও সবচাইতে ডমিন্যান্ট ক্যারেক্টারটি প্রকাশ পাবে, এখানে কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টার প্রকাশের কিছুই ছিল না। যদি ডমিন্যান্ট ক্যারেক্টার ছিল তাহলে যে কোনো একটি হয় সাদা, এই সাদা অথবা এই সাদা প্রকাশ পাওয়ার কথা ছিল। কিন্তু এখানে নতুন একটি বৈশিষ্ট্য যেহেতু চলে এসেছে বেগুনি কালার, দ্যাট মিনস এটা মেন্ডেলের সেকেন্ড লয়ের প্রথম স্টেপটিকে মেনে নেয়নি, অর্থাৎ সে মেন্ডেলের সেকেন্ড লয়ের ব্যতিক্রম। এবার সেকেন্ড যে কথাটা আমরা বলেছিলাম 9:3:3:1 হওয়ার কথা, সেটাও হয়নি। পরবর্তীতে দেখা যায় যখন F1 জেনারেশনের যেই উদ্ভিদগুলো সবগুলো বেগুনি ফুল, এদের মধ্যে যখন ক্রস করানো হয় তখন গ্যামেট ফরমেশনের সময় দেখা যায় যে প্রত্যেকটার ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন স্বতন্ত্রভাবে ঠিকই গিয়েছে জিনগুলো, এবং তারা যখন বৈশিষ্ট্য প্রকাশ করে, অর্থাৎ চেকার বোর্ডে যখন F2 জেনারেশন দেখানো হয় তখন চেকার কি হয়েছে, চেকার বোর্ডে দেখা গিয়েছে যে 4টা মেল গ্যামেট এবং 4টা ফিমেল গ্যামেট যখন নিজেদের মধ্যে জাইগোট প্রোডাকশন করে বা প্রডিউস করে, তখন বিগ এ এবং বিগ বি এই ধরনের মাত্র একটি ফুলের প্রজাতি দেখা যায়, যেটা কি না অবভিয়াসলি হচ্ছে বেগুনি বর্ণ হবে, কারণ এখানে দুইটা বিগ এ দুইটা বিগ বি উপস্থিত। সংকর অবস্থায় দেখা যায় যে বিগ এ দুইটা বিগ বি অ্যাটলিস্ট একটা এরকম দুইটি ফুল দেখা যায়। যেহেতু এখানেও বিগ এ এবং বিগ বি উপস্থিত, তাই এটিও বেগুনি রং ধারণ করে। দুইটি বিগ বি একটি বিগ এ, দুইটি বিগ বি একটি বিগ এ, এরকম কন্ডিশনে থাকে হচ্ছে দুইটি ফুল। এখানেও যেহেতু হচ্ছে বিগ এ বিগ বি দুইটাই উপস্থিত, এটাও বেগুনি বর্ণ ধারণ করে। আর একটি অ্যাটলিস্ট বিগ এ এবং একটি অ্যাটলিস্ট বিগ বি উপস্থিত, এরকম ফুলগুলো হচ্ছে একটি, দুইটি এবং তিনটি এরকম দেখা যায়। আরেকটি এখানে বিগ এ এবং বিগ বি দুইটি নিয়েও একটি ফুল দেখা যায়, যেটি কিনা বেগুনি বর্ণের। তো দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে কয়টা বেগুনি বর্ণের পেলাম, এখানে 4টা এবং 8টা এবং 9টা, টোটাল 9টা কিন্তু বেগুনি বর্ণের আমরা ফুল বিশিষ্ট মিষ্টি মটর গাছ পেয়েছি। বাকিগুলো যখন আমরা পর্যবেক্ষণে যাই তখন দেখি হয় একটা অ্যাটলিস্ট একটা বিগ এ উপস্থিত অথবা অ্যাটলিস্ট একটা বিগ বি অনুপস্থিত, অর্থাৎ পরিপূরক জিনের যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলেই সেটা সাদা বর্ণ ধারণ করবে। এখানে এক বিগ বি সবগুলোই মানে কোনো বিগ বি উপস্থিত না, সবগুলোই স্মল বি, এই কারণে এখানে পরিপূরক জিন অনুপস্থিত থাকার জন্য এটা সাদা ফুল। এই জায়গাটায় কন্ডিশন ঠিক সেম, অ্যাটলিস্ট একটা বিগ বি যদি থাকতো তাহলে সেটা বেগুনি হতো, যেহেতু এখানে মাত্র একটা বিগ এ কোনো বিগ বি নেই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সাদা বর্ণের ফুল হয়ে গিয়েছে। এখানে বিগ এ একটি, কোনো বিগ বি নেই, দুইটাই বিগ স্মল বি, এই কারণে এটা হচ্ছে সাদা ফুল। এছাড়া এখানে কোনো বিগ এ নেই, অর্থাৎ পরিপূরক জিনের ক্ষেত্রে যে অ্যাটলিস্ট একটা বিগ এ থাকার কথা সেটা নেই, শুধুমাত্র দুইটা বিগ বি রয়েছে, এই কারণেও এটা সাদা রং ধারণ করেছে।
এখানেও কোনো বিগ এ উপস্থিত নেই, এখানেও কোনো বিগ এ উপস্থিত নেই, এখানে সবগুলোই স্মল লেটার, দ্যাট মিনস এখানে পরিপূরক জিন কোনোটাই নেই। এই কারণে দেখা যায় যে বাকি যে সাতটা ফুল কিন্তু দেখা গিয়েছে সাদা রঙের ফুল পাওয়া গিয়েছে, যা কিনা মেন্ডেলের সেকেন্ড লতে ছিল 9:3:3:1, এখানে এসে অনুপাতটা হয়ে গিয়েছে 9:7। দ্যাট মিনস পরিপূরক জিন এর উপস্থিতির জন্য এখানে কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র টোটালি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তোমাদের বইতে খুব সুন্দরভাবেই ব্যাখ্যাটা আবার বলেছে যে প্রকট জিন এ এবং প্রকট জিন বি মূলত ক্রিয়া করার ফলেই বেগুনি বর্ণটা হওয়ার কথা, যেহেতু চেকার বোর্ডে দেখা যায় যে সকল জিনোটাইপে বিগ এ এবং বিগ বি একত্রে আছে সবগুলো ফিনোটাইপ বেগুনি, আর যেসব ক্ষেত্রে বিগ এ অথবা বিগ বি যে কোনো একটি আছে অথবা কোনোটিই নেই, সে সকল ক্ষেত্রে জিনোটাইপটা সাদা হয়েছে, অর্থাৎ পরিপূরক জিন একত্রে যখন উপস্থিত তখন হচ্ছে দেখা গিয়েছে সেটা বেগুনি। পরিপূরক জিন একত্রে যদি দুইটা একত্রে প্রকট অবস্থায় না থাকে তাহলে সেটা সাদা বর্ণ ধারণ করেছে। তাই দেখা যায় যে F2 জেনারেশনে অনুপাত যেখানে 9:3:3:1 হওয়ার কথা মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে, কিন্তু সেটা এখানে হয়ে গিয়েছে 9:7, যা কিনা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একেবারে সম্পূর্ণরূপেই ব্যতিক্রম। এই ছিল মূলত হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম ঘটনা, যেটাকে আমরা পরিপূরক জিনের উপস্থিতির ঘটনা বলে ব্যাখ্যা করি। এছাড়াও মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরও কিছু ব্যতিক্রম রয়েছে, যেগুলো আগামী ক্লাসে বলবো। আজকে জাস্ট কিছুটা ধারণা দিব। তো চলো দেখি আর কি কি রয়েছে ব্যতিক্রম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটি ব্যতিক্রম হচ্ছে অ্যাপিস্টেসিস। মূলত অ্যাপিস্টেসিস হচ্ছে বাধা দান করে, একটা জিন যখন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দান করে। এক কথায় বলা যায় যে যখন একটি জিন অন্য একটা জিনের উপস্থিতির জন্য বাধাপ্রাপ্ত হয়। তো কিছু এখানে তোমাদের বইয়ের কথাটাই আবার আমি নিয়েছি স্লাইডে, যে কিছু ক্ষেত্রে দেখা যায় যে দুইটা পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশটাকে বাধা দান করে। এভাবে যখন একটি জিন অন্য একটা নন অ্যালিলিক জিন, অর্থাৎ তারা অ্যালিল না, অর্থাৎ ভিন্ন লোকাসে উপস্থিত, তারা এক জোড়াও না, তারা ভিন্ন জোড়া, সেই রকম নন অ্যালিলিক জিন যখন একটার কার্যকারিতা প্রকাশে বাধা দান করে তখন ওই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় অ্যাপিস্টেটিক জিন, আর যে জিনটা দুর্ভাগা অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়ে চুপচাপ বসে থাকে সেটাকে বলা হয় হচ্ছে হাইপোস্টেটিক জিন। অর্থাৎ যে বাধা দিচ্ছে তার নাম হচ্ছে অ্যাপিস্টেটিক জিন, আর যে বাধা পাচ্ছে তার নাম হচ্ছে হাইপোস্টেটিক জিন। আর টোটাল যে ঘটনা সেই ঘটনাটাকে বলা হয় অ্যাপিস্টেসিস। উদাহরণস্বরূপ তোমাদের বইতে, এটা আমি আগামী ক্লাসে বিস্তারিত বলবো, উদাহরণস্বরূপ তোমাদের বইতে যেই জিনিসটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাদা লেগহর্ন যুক্ত বা সাদা পালকযুক্ত লেগহর্ন এবং সাদা পালকযুক্ত ওয়াইনডট, দুইটা মোরগ মুরগির জাত। তো তাদের মধ্যে দেখা গিয়েছে যে রঙিন পালক যেটা, তার জন্য যে দায়ী জিন অর্থাৎ কালারের জন্য দায়ী জিন হচ্ছে বিগ সি হিসেবে ধরা হয়েছে, আর কালারকে বাধাদানকারী যেই জিন প্রকট জিন সেটাকে আই হিসেবে ধরা হয়েছে। তার মানে সি যেটা কালারের জন্য দায়ী জিন, সে কিন্তু আই যখন উপস্থিত থাকবে তখন বাধাপ্রাপ্ত হয় এবং তখন সে কালার প্রকাশ করতে পারে না, তাই তখন তাকে সাদা লেঘর্ন বলা হয়। অর্থাৎ সাদা লেঘর্ন বিশিষ্ট যেই মোরগ মুরগিগুলো দেখব সেখানে বিগ সিও যদি হয় এরকম বিগ আইয়ের উপস্থিতির জন্য এটা সাদা বর্ণ ধারণ করবে, এটা কালারফুল হবে না। ইভেন একটাও যদি বিগ আই উপস্থিত থাকে, অর্থাৎ বিগ সি দুইটাই আছে, বিগ আই অ্যাটলিস্ট একটা আছে, এই ক্ষেত্রেও এটা কালার প্রকাশ করতে পারে না, কারণ এই বিগ আইয়ের উপস্থিতির জন্য। দ্যাটস ওয়াই এই বিগ আইটা হচ্ছে অ্যাপিস্টেটিক জিন আর বিগ সিটা হচ্ছে হাইপোস্টেটিক জিন। এখানে
বিগ সিটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, যার কারণে এই যে টোটাল এই দুইটা ধরনের ঘটনাই দেখা যায় যে সাদা মোরগ মুরগির জন্য লেঘর্ন জাতের যেই বা ওয়াইনডটের জন্য যেই মোরগ মুরগি সেটার কালারটা সাদা হয়ে যায়, সে কালারফুল হতে পারে না একমাত্র এই অ্যাপিস্টেটিক জিন আই এর উপস্থিতির জন্য। তো এটা নিয়েই আমরা আগামী ক্লাসে দেখব। আরেকটা ঘটনা আছে অ্যাপিস্টেসিস, এই যে অ্যাপিস্টেসিস এটা হচ্ছে একটি স্বাভাবিক ঘটনা। তো এটা মূলত হচ্ছে আমরা যেটা দেখলাম এই যে লেঘর্ন জাতের বা ওয়াইনডট জাতের যে ঘটনাটা, এটা মূলত প্রোকট অ্যাপিস্টেসিসের ঘটনা। প্রোকট অ্যাপিস্টেসিসটা মূলত হয়েছে এই আই জিনটা প্রোকট থাকার জন্য সে বাধাপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ আমরা যদি আরও বিস্তারিত প্রোকট অ্যাপিস্টেসিসের সংজ্ঞায় যাই তাহলে বলবো এভাবে, যখন একটি প্রোকট জিন অন্য একটি নন অ্যালিলিক প্রোকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন সেটাকে বলা হয় প্রোকট অ্যাপিস্টেসিস। যেটা কিনা মাত্র আমি বললাম সাদা লেঘর্ন এবং সাদা ওয়াইনডটের ক্ষেত্রে আমরা দেখেছি যে কালারের জন্য দায়ী সি জিনটাকে অ্যাপিস্টেটিক জিন আই যখন প্রোকট অবস্থায় থাকে তখন বাধা দেয় এবং F2 জেনারেশনে দেখা যায় নতুন একটি অনুপাত 13:3 পায়, অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে সে সমর্থন করে না। একইভাবে আমরা যখন আরেক ধরনের অ্যাপিস্টেসিস পাবো সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, যখন কোনো প্রচ্ছন্ন জিন অপর একটা প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। এক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে বিগ সি উপস্থিত থাকলেও বিগ আইয়ের উপস্থিতির জন্য অ্যাটলিস্ট একটাও যদি বিগ আই উপস্থিত থাকে সে বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে প্রোকট অ্যাপিস্টেসিস। ঠিক এর পরবর্তীতে আমরা আরেকটি ব্যতিক্রম, সেটি হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, যখন দুইটা ভিন্ন লোকাসে উপস্থিত দুইটা প্রচ্ছন্ন অ্যালিল পরস্পরের প্রকট অ্যালিলকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা যেটা আগামী ক্লাসে আলোচনা করব সেখানে মূলত হচ্ছে মানুষের জন্মগত যেই মুখ বধিরতা, অর্থাৎ যে বোবা সে কিন্তু কানে শোনে না, এটা আমরা অনেকেই জানি। অনেক বোবা মানুষই আছে যারা কিনা কানেও শোনে না, মূলত বোবা হয় বিধায়ী সে কানে শোনে না, এই কারণে তাকে মুখ বধির বলা হয়। এখানে মূলত দেখা যায় যে প্রচ্ছন্ন জিন, দুইটা প্রচ্ছন্ন জিন অপর দুইটা প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দেয় না। যদি আমরা ধরি যে এখানে মুখ বধিরের কথাই বলা হয়েছে যে ডি স্মল ডি আর একটা হচ্ছে স্মল ই, দুইটা জিন প্রচ্ছন্ন জিন, একটা হচ্ছে বোবা থাকার জন্য দায়ী, আরেকটা হচ্ছে কানে না শোনার জন্য দায়ী জিন, তাহলে আমরা দেখব যে স্মল ডি বিগ ই এই অবস্থায় যে মানুষটি থাকবে, অথবা বিগ ডি স্মল ই এই অবস্থায় যে মানুষটি থাকবে, এই দুইটার যে কোনো একটা যদি থাকে তার মধ্যে জিনোটাইপ, সে মুখ বধির হয়ে যাবে। কারণ এই যে দুইটা প্রচ্ছন্ন জিন সে করবে কি, এই দুইটা প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। আবার একইভাবে এই দুইটা প্রচ্ছন্ন জিন এই দুইটা প্রকট জিনকে বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। এটাকেই বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। দুইটা প্রচ্ছন্ন জিন অর্থাৎ দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত কিন্তু দুইটা প্রচ্ছন্ন জিন যখন পরস্পরের প্রকট অ্যালিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করতে বাধা দান করে তখনই সেটাকে বলা হয় হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। বইতে খুব সুন্দরভাবেই ব্যাখ্যা হয়েছে। আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত দেখব যে মানুষের জন্মগত মুখ বধিরতা একটা দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের অন্যতম উদাহরণ, এবং দুইটা ভিন্ন লোকাসে উপস্থিত অ্যাপিস্টেটিক প্রচ্ছন্ন জিন এর জন্য দায়ী হয়ে থাকে, এবং দুইটা জিনের এরকম যে এই দুইটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেটিক জিন, আর এটা হচ্ছে হাইপোস্টেটিক জিন। একইভাবে এটা হচ্ছে অ্যাপিস্টেটিক জিন দুইটা প্রচ্ছন্ন, এবং এটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন।
এবং এভাবেই দেখা যায় যে দ্বৈতপ্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের উপস্থিতির জন্য মানুষ মুখ বধির হয়ে থাকে, অর্থাৎ যে বোবা হয়ে থাকে সে কানে শোনে না, অথবা যে কানে শোনে না সে বোবাই হয়ে থাকে। আগামী ক্লাসে আশা করি সবাই উপস্থিত থাকবে এবং এই ইন্টারেস্টিং টপিকটা সম্পর্কে আগামী ক্লাসে আমরা বলবো। আজকের ক্লাস এ পর্যন্তই। যতটুকু করিয়েছি আশা করি বুঝেছ। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবে। তোমাদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নাম রোলটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সে কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।